আপনারা যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে নতুন হয়ে থাকেন অথবা অলরেডি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতেছেন, তারপরেও আপনাদের প্রয়োজন হতে পারে বিভিন্ন টাইপের ইন্টারভিউ কোশ্চেন অথবা কেস স্টাডিজ অথবা পোর্টফোলিও বানানোর বিভিন্ন টিপস। এছাড়া আপনাদের প্রয়োজন হবে কিভাবে মার্কেটিং প্ল্যান বানাতে হয়, বাজেট রেডি করতে হয়, অথবা আপনাদের তৈরি করতে হতে পারে বিভিন্ন ক্লায়েন্টের পিস ফাইল। এই ফ্রি কোর্সের মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আপনি জাস্ট লগ ইন করেন bongio.thinkific.com। লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি এই কোর্সে জয়েন করেন ফ্রিতে, এবং এখানে যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে প্রত্যেকটা ভিডিও আপনি যদি শেষ করেন আপনি পুরা গাইডলাইনটা পেয়ে যাবেন এবং শিখতে পারবেন নিজে নিজেই যে কিভাবে অ্যাকচুয়ালি প্ল্যান বানাতে হয়। ধরেন ব্লগিং ইন্ডাস্ট্রির জন্য অথবা ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য, দেন মিডিয়া বাইং এর জন্য কিভাবে বানাতে হয়, ওয়েব অ্যানালিটিক্স, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট মার্কেটিং, সব ধরনের প্ল্যান আপনারা এখান থেকে বানাতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনারা এখানে পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এখানে দেখেন পোর্টফোলিও সেকশন আছে যেখানে আমি আরো ভিডিও আপলোড করব ডে বাই ডে। এছাড়া ইন্টারভিউ কোশ্চেন গুলো পাবেন, এবং শুধু তাই নয়, এখানে কেস স্টাডি সলভ করতে পারবেন যেগুলো ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। সো এখনই দেরি না করে এখনই জয়েন করুন বঙ্গীয়র এই ফ্রি কোর্সে। লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। আমরা এই সামগ্রিক বিষয়গুলোকে সামনে রেখে যখন একটা প্ল্যানিং তৈরি করতে হয়, তখন যে কোনো কান্ট্রির জন্যই আগে ওই দেশের বর্তমান অবস্থা জানতে হয় যে ওকে ডিজিটাল, আমরা যেহেতু ডিজিটাল প্ল্যানিং তৈরি করি, এটা যদি 360 মার্কেটিং এর প্ল্যানিং হতো তাহলে আপনাকে ওভারঅল প্ল্যাটফর্মের ডাটা নিয়ে আসতে হতো। ওকে, যে বাংলাদেশে কতগুলো টিভি চ্যানেল আছে, দেন তাদের টিআরপি কোন চ্যানেলের জন্য কেমন, আর রেডিওগুলোর অবস্থা কি, নিউজ পেপারের অবস্থা কি, কেমন সেল হয়, টোটাল ডাটা নিয়ে আসতে। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং প্ল্যানিং বানাচ্ছি, সো ডিজিটাল মার্কেটিং প্ল্যানিং এর জন্য বাংলাদেশ মার্কেটে কার কি অবস্থা। সো ফার্স্টে যদি বলি গুগলের কি অবস্থা, 28 মিলিয়ন সার্চ ইচ ডে। যদিও এই ডাটা 2020 সালে অথবা 19 সালে আমি করছিলাম। ওকে, 19 সালের ডাটা, এই যে সরি। এখন তো ডেফিনেটলি আরো বাড়ছে, এটা কোভিড এর পরে তো এটা ডেফিনেটলি 40 মিলিয়ন সার্চ ইচ ডে হচ্ছে এখন অ্যাভারেজে। মোবাইল সার্চ মোর দ্যান 80%। ফেসবুক 33 মিলিয়ন, ফেসবুক তো এখন অলমোস্ট 40 to 44 মিলিয়ন আমরা দেখতে পাই, যেখানে মেল 73%। এইটা কনস্ট্যান্টলি সেমই আছে আর কি, খুব বেশি হেরফের হয়নি, হয়তো ফিমেলের সংখ্যাটা বাড়ছে আর কি আগের চেয়ে কিছুটা। দেন ইউটিউব 28 মিলিয়ন ইউজার। নো, এটা আরো বেশি। আমি আরো ভালো ডাটা দিতে পারবো, সেটা আপকামিং ডেতে যখন ইউটিউব নিয়ে কথা বলবো, যখন আমাদের মিডিয়া বাইং প্ল্যানিং আসবে তখন আমি আরো ডিটেলস ডাটা দিতে পারবো। সো এটা 19-এর ডাটা। আপনারা জাস্ট একটা ওভারভিউ নেন, কারণ এই টাইপের প্ল্যানিং করতে হলে ডেফিনেটলি আপনাকে এই লোকাল মার্কেটের প্ল্যাটফর্মে ডাটা লাগবে মাস্ট। সো 28 মিলিয়ন, 78% অফ ইন্টারনেট ইউজার। টোটাল ইউজার বাংলাদেশে কত পার্সেন্ট আছে ইন্টারনেট ইউজার, তার 78% হচ্ছে ইউটিউব ইউজ করে। 65% ইউটিউব অডিয়েন্স এজ 18 to 34। ইনস্টাগ্রাম 2.3 মিলিয়ন, এটা আরো বাড়ছে, এখন তো আরো বেশি হবে, অলমোস্ট 10 মিলিয়ন 12 মিলিয়নের মতো হবে। 72% মেল, এখানে বেশি। দেন হোয়াটসঅ্যাপ ইউজার এখন অনেক বাড়ছে, তখন ডাটা পাইছিলাম সেটা হচ্ছে 300K মান্থলি অ্যাক্টিভ ইউজার। সো এটা এখন আরো বাড়ছে। সো এইভাবে আপনার ডাটা প্রেজেন্টেশন করতে হবে প্ল্যানিং বানানোর জন্য। কারণ প্ল্যানিং কার জন্য করা হয়? প্ল্যানিং করা হয় একটা কোম্পানির জন্য, প্ল্যানিং করা হয় আপনি আপনি কোনো ক্লায়েন্ট অ্যাপ্রোচ করতে চাচ্ছেন তাকে পিচ করার জন্য, অথবা প্ল্যানিং বানানো হয় আপনার নিজের প্রজেক্টের জন্য। সো তার আগে তো আপনার ডাটা সেট লাগবে, আপনার এক্সিস্টিং অবস্থা লাগবে। সো আমরা ওই সিচুয়েশনটা বোঝার চেষ্টা করলাম। সস্টেকের প্রাইমারি স্টেপটা মনে আছে, সিচুয়েশন। আমরা সেই সিচুয়েশন জানার চেষ্টা করেছি, মার্কেটের অবস্থা কি। আমরা জাস্ট মার্কেটিং চ্যানেল দিয়ে হিসাব করতেছি। এখন শুধুমাত্র আমরা মার্কেটিং চ্যানেলের ডাটা বের করলে হবে না। আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আমি বললাম যে আমি কাজ করব হচ্ছে মোবাইল নিয়ে। আমি যদি মোবাইল নিয়ে কাজ করতে চাই, তাহলে বাংলাদেশে এখন মোবাইলের কনজিউমার কেমন, এটার পেনিট্রেশন রেট কেমন, মান্থলি অথবা ইয়ারলি পেনিট্রেশন রেট কেমন, কত পার্সেন্ট প্রতি ইয়ার এটা ইনক্রিজ হচ্ছে, দেন তাদের মধ্যে ইন্টারনেট ইউজার কত পার্সেন্ট, এই ডাটাগুলো আসলে দরকার। সো এগুলো সবসময় আসলে ডাটা অ্যাক্সেস পাবেন না। এগুলোর জন্য যদি ভালো কোম্পানিতে জব করেন, বড় কোনো কোম্পানিতে, এই সমস্ত ডাটা অ্যাক্সেস পাওয়া যায়, কারণ তাদের বিভিন্ন টাইপের টুল কেনা থাকে বিভিন্ন। যেমন ধরেন অনেকের কাছে কান্তারের টুলের অ্যাক্সেস আছে, আমার কাছেও ছিল একটা সময়, আমি যখন আগের কোম্পানিতে জব করতাম। সো আপনি ওই টাইপের টুলের যখন অ্যাক্সেস পাবেন, আপনার কাছে প্রচুর ডাটা অ্যাক্সেস থাকবে, আপনি নিজেই তখন ডাটা অ্যানালাইসিস করতে পারবেন, আপনি এই টাইপের প্ল্যানিং রেডি করতে আপনি নিজেই নিজেকে হেল্প করতে পারবেন। বাট এগুলো না পেলে আপাতত আপনাকে ইন্টারনেট সার্চ করে নিতে হবে। এটা ওভারভিউ, এটা হুডস্ট্রিটের পাবলিক ডাটা, আপনি নিজেও দেখতে পারেন। এটা সম্ভবত 2019-এর ডাটা। টোটাল পপুলেশন বাংলাদেশে 167 মিলিয়ন, মোবাইল সাবস্ক্রিপশন 157, ইন্টারনেট ইউজার 91, যেটা 55% পেনিট্রেশন, হিউজ। অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজার 34 মিলিয়ন অন এভারেজ। মোবাইল
সোশ্যাল মিডিয়া ইউজার 32 মিলিয়ন, অ্যানুয়াল ডিজিটাল গ্রোথ 1% টোটাল পপুলেশনে, মোবাইল সাবস্ক্রিপশন 9%। এই যে দেখেন মোবাইল সাবস্ক্রিপশন। সো আমি যদি ডেফিনেটলি মোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি যদি মোবাইল ই কমার্সে কাজ করি, মানে যেখানে স্মার্টফোন সেল হবে, তাহলে এই ডাটা আমার জন্য ইম্পর্টেন্ট। ইন্টারনেট ইউজার, এটা একটা ভালো টপিক। আমরা ডিজিটাল মার্কেটার যেহেতু, 12% পেনিট্রেশন রেট, হিউজ। দেন অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজার 13% ইয়ার অন ইয়ার গ্রোথ, 2018 জানুয়ারি থেকে 2019 জানুয়ারি 13% বাড়ছে। মোবাইল সোশ্যাল মিডিয়া ইউজার 14% গ্রোথ। পপুলেশন অ্যান্ড ইকোনমি, টোটাল পপুলেশন এবং ইকোনমি জাস্ট একটা আইডিয়া পাচ্ছি আমরা। ফিমেল পপুলেশন, মেল পপুলেশন বাংলাদেশে মোটামুটি 50-50। দেন অ্যানুয়াল চার্জ ইন পপুলেশন সাইজ, median age 27, so most of the young people in South Asia, definitely in Bangladesh maybe আরো থাকতে পারে। আমার কাছে মনে হচ্ছে আমরাই সবচেয়ে নওজোয়ানের একটা দেশ বলতে পারি এটা। আরবান পপুলেশন 37%, সো এটা একটা ভালো ডাটা। কেন ভালো ডাটা? কারণ আপনার অনলাইন পার্সেস গুলো আরবান এরিয়াতেই বেশি হয়। সো আপনি টোটাল ইন্টারনেট ইউজারের 37% যদি আপনার আরবানে থাকে, তাহলে আপনাকে এইভাবে পরে প্ল্যানিং করতে হেল্প করবে। জিডিপি পার ক্যাপিটা এটা অনেক বেশি, এত বেশি হবে না। এটা এটা মনে হচ্ছে ইয়ারলি ডাটা হবে। ওভারঅল লিটারেসি, ফিমেল লিটারেসি, মেল লিটারেসি, সো লিটারেসি হার অনেক ভালো। টোটাল নাম্বার অফ অ্যাক্টিভ ইন্টারনেট ইউজার 91 মিলিয়ন ইন্টারনেট ইউজার্স ভার্সাস এ পার্সেন্টেজ অফ টোটাল পপুলেশন। টোটাল নাম্বার অফ অ্যাক্টিভ মোবাইল ইন্টারনেট ইউজার, মোবাইল ইন্টারনেট ইউজার অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল। সো খুব ভ্যালিড ডাটা এগুলো। সোশ্যাল মিডিয়া ওভারভিউ, টোটাল নাম্বার অফ অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজার, এটা আরো সেগমেন্টেড পার্ট এগুলো। অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজার অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল, সো টোটাল পপুলেশনের অ্যাক্টিভ যারা সোশ্যাল মিডিয়াতে আছে তারা 20% হচ্ছে অ্যাক্টিভ। সো ডাটাগুলো পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আমি এটা শেয়ার করব, আপনারা এটা কপি করে নিন। অনেকদিন যাবত লোকাল মার্কেটে কাজ করে আসি, সো আমার প্রিভিয়াস হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইসিস করে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ মার্কেটে এই কস্টিংটা হয়ে থাকে। সো রিস্ক কস্ট, যেটা আমি একটু, আপনারা যখন প্ল্যানিং করবেন সবসময় একটু বেশি বেশি ধরে করতে হবে। ওকে, নিজের জন্য এক ধরনের করতে হবে, আরেকটা হচ্ছে ক্লায়েন্টের জন্য। আর ক্লায়েন্টের জন্য বেশিটা, নিজের জন্য অপটিমাল একটা। ধরেন আমি এখানে রিস্ক কস্ট মানে একজন মানুষের কাছে রিস্ক করতে হলে 3 পয়সা করে আমি ধরলাম। এখানে আপনি ধরেন আপনার জন্য 5 পয়সা ধরে রাখেন, বাট ক্লায়েন্টের জন্য 20 পয়সা। ক্লায়েন্টের জন্য ম্যাক্সিমামটা ধরতে হবে, কারণ যদি রিস্ক কস্ট বেড়ে যায়, আপনি ক্লায়েন্টকে বলছেন 20 পয়সা এবং ওইভাবে ক্লায়েন্টের কাছে টাকা নিছেন, যদি আপনার রিস্ক কস্ট বেড়ে যায় তাহলে কিন্তু আপনার নিজের পকেট থেকে টাকা ঢালতে হবে। খুবই সেন্সিটিভ। এটা হচ্ছে ফেসবুক অ্যাড এর ডাটার কথা বলছি আমি কিন্তু ডেফিনেট। ওকে, এঙ্গেজমেন্ট কস্ট, এটা 8 পয়সা থেকে 40 পয়সা পর্যন্ত খরচ পড়ে। কস্ট পার ভিউ, যেটা সিপিভি, 8 পয়সা থেকে 24 পয়সা, মানে প্রতিটা ভিউ এর জন্য অ্যাভারেজ খরচ পড়ে। লাইক কস্ট, বাংলাদেশের মার্কেটে এই মুহূর্তে লাইক কস্ট বেশি। সো অলমোস্ট অলমোস্ট আপনার 1 টাকা 20 পয়সার মতো পড়ে। আমি রিসেন্ট বেশ কিছু ব্র্যান্ডের জন্য, ডেফিনেটলি কোনো ব্র্যান্ডের জন্য কাজ করবেন তখন। বাট যদি ফানি অথবা এন্টারটেইনমেন্ট অথবা স্পোর্টস পেজের হয়, তাহলে আপনি কম খরচে বেশি লাইক পেয়ে যাবেন। মানে 70 পয়সা, 50 পয়সা, 60 পয়সা এরকম পড়বে, কারণ ওগুলো মানুষের আসলে মনের জিনিস। স্পোর্টস এন্টারটেইনমেন্ট এগুলো হলো মনের জিনিস, আর একটা ব্র্যান্ড ডেফিনেটলি মনের জিনিস না। সো ওটা লাইক পেতে হলে আপনাকে একটু খরচ করতে হবে। ক্লিক কস্ট 80 পয়সা টু 2 টাকা টু। ক্লিক কস্ট আবার একটু বেশি, কারণ বাংলাদেশ মার্কেটে যদিও ফেসবুকের ক্লিক কস্ট কম, গুগলের ক্লিক কস্ট অনেক বেশি। ওকে, এবং যেটাই রেট ধরেন প্ল্যানিং এর সময় 10% সার্ভিস চার্জ, কারণ আপনি যখন যে ক্লায়েন্টেরই প্ল্যানিং করেন না কেন, আপনার ওই ক্লায়েন্টের জন্য 10% সার্ভিস চার্জ কিন্তু নিতে হবে। ওকে, যদিও এটা ভ্যারি করে। আপনি যদি $1000 অ্যাড সার্ভ করেন কোনো ক্লায়েন্টের জন্য, তাহলে আপনি হয়তো 10% নিতে পারেন, কিন্তু কোনো ক্লায়েন্ট যদি $10,000 খরচ করে, তাহলে আপনি 7.5% সার্ভিস চার্জ নিতে পারেন। মানে হচ্ছে এটা আপনার ইনকাম, যে সার্ভিস চার্জটা নিচ্ছেন ওটা হচ্ছে আপনার কমিশন, বাট অ্যাডের টাকাটা আপনার ক্লায়েন্টের পুরোটাই দিতে হবে। ওকে, সো এটা একটা ডাটা, এটা প্ল্যানিং করতে খুব হেল্প করে, স্পেশালি মিডিয়া বাইং এ। দেন গুগল স্পেন্ড, এটা হচ্ছে জিডিএন খরচ, যেটা ভিসিপিএম এ। সিপিএম মানে ডেফিনেটলি 1000 ইমপ্রেশন, মাথায় রেখেন। 12 টাকা থেকে 30 টাকা, মানে 1000 ইমপ্রেশনের জন্য 12 টাকা থেকে 30 টাকা পর্যন্ত খরচ করতে হয়। আপনি নিজের হিসাবের জন্য সেফ জোনে থাকতে হলে 18 টাকা ধরতে পারেন আর 17 টাকা। আমি রিসেন্টলি দেখলাম যে 15 টাকা 16 টাকা এরকম অ্যাভারেজে পড়তেছে। ইউটিউব বাম্পার, যেটার প্যারামিটার টিসিপিএম, ওইটা 15 পয়সা থেকে 25 পয়সা পার ইমপ্রেশন। আমি এখানে সিপিএম হিসাব করিনি, পার ইমপ্রেশনের কথা বলছি। ট্রু ভিউ সিপিভি, যেটা প্রতিটা ভিউ, যেটা ইউটিউবে অ্যাজ এ ভিউ হিসাবে কাউন্ট করা হয়, সেই ভিউর দাম হচ্ছে
80 পয়সা থেকে 2 টাকা। সো আপনি যদি 1 লক্ষ টাকার অ্যাড দেন কোনো ভিডিও ভিউ এর জন্য, তাহলে আপনি ইউটিউবের ভিডিও ভিউ যত টাকা বাড়াবেন আসলে তত ভিউ এর কস্ট কমতে থাকবে। সো আপনি দেখবেন যে প্রতিটা ভিউ এর কস্ট আপনি খুব কম খরচে পেয়ে যাচ্ছে। আমি এখানে 80 পয়সা বলছি, আপনি হয়তো সেটা 50 পয়সা অথবা 35 পয়সার মধ্যে শেষ করতে পারছেন। বাট টাকা কম হলে যে মাত্র 10,000 টাকায়, ওকে 10,000 টাকায় তাহলে 10,000 ভিউ, ব্যাপারগুলো এরকম। আর এই ক্ষেত্রেও ক্লায়েন্টের সার্ভিস চার্জ অ্যাপ্লিকেবল হবে। তবে একটা ব্যাপার, আমি কিন্তু কোথাও কনভার্সন রেট কস্ট সেটা কখনোই বলিনি, যে কনভার্সন কস্ট কত, মেসেজ কস্ট কত সেটা কখনোই বলিনি, লিড কস্ট কত সেটা বলিনি। কারণ এই জিনিসগুলো টোটালি ডিপেন্ড করে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি। ওকে, একটা লিডের কস্ট বাংলাদেশ মার্কেটে আপনার কোনো ইন্ডাস্ট্রিতে 20 টাকা, কোনো ইন্ডাস্ট্রিতে 100 টাকা, ডিপেন্ড করে। সো এটা আমি কনফার্ম করে বলতে পারবো না। আবার যদি হাই ভ্যালু প্রোডাক্ট হয়, ধরেন আপনার গাড়ি সেল হবে, কার যেটা, তাহলে পার লিডের জন্য আপনাকে 2,000 টাকা খরচ করা লাগতে পারে। সো ওই জিনিসগুলো হচ্ছে ইউজার এন্ডে, ওইগুলো আমরা মেজার পারি সেটা অন্যভাবে। বাট সেটা আমি যখন যে টপিক নিয়ে কথা বলবো তখন মিডিয়া বাইং এর প্ল্যান, ফেসবুকের জন্য মিডিয়া বাইং প্ল্যান, গুগলের জন্য, ইনস্টাগ্রামের জন্য তখন আলাদাভাবে ডিটেলস কথা বলবো। আমি জাস্ট আপাতত একটা হলিস্টিক ভিউ দেওয়ার চেষ্টা করতেছি যে আপনারা যখন প্ল্যানিং রেডি করবেন তাহলে কোন কোন জিনিসগুলো মাথায় রাখবেন এবং কিভাবে প্ল্যানিং তৈরি করবেন। কারণ আপনি যদি কোথাও ভাইভাও দিতে চান, ওই কোম্পানি আপনাকে বলবে ভাই আমার আগে প্ল্যানিং দরকার, আমার একটা প্ল্যানিং তৈরি করেন। সো আপনাকে ওরা টেস্ট করবে যে আপনি প্ল্যানিং করতে পারেন কিনা। এখানে কিন্তু জব, আপনি ডিজিটাল মার্কেটার, আবার আপনি হয়তো মিডিয়া বাইং এ যেতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে মিডিয়া বাইং এবং প্ল্যানিং দুইটা জিনিস এখানে আছে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এগুলো সব ইনক্লুডেড। ওকে, প্ল্যানিং ফর এ ব্র্যান্ড, আমি এই ক্ষেত্রে একটা ব্র্যান্ড নিয়ে প্ল্যানিং করে দেখাবো। এটা, এই রিপোর্টটা আমার ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, এটা আমার 20 সালে করা আছে। তো ডাটা এখনকার সাথে তখনকার মিসম্যাচ আছে, আমি ডাটা আপডেট করিনি। আমি জাস্ট একটা হলিস্টিক ভিউ দেওয়ার চেষ্টা করতেছি এবং আপনারা জাস্ট এটাকে ক্লোন করতে পারেন, কিন্তু জাস্ট এইটাকে কখনোই কোনো ক্লায়েন্টের সাথে অথবা কোনো জায়গায় ভাইবা দিতে গেলে ডেফিনেটলি এইটাকে রিপ্রেজেন্ট করবেন না যে আমি অমুক ব্র্যান্ডের জন্য বানাইছি। এটা জাস্ট রিকোয়েস্ট, প্লিজ আপনার ব্র্যান্ডের জন্য অথবা ক্লায়েন্টের জন্য আপনি নিজে বানাবেন। আমার এটাকে রিফ্লেক্ট করেন, কোনো অসুবিধা নাই, আমার এই রিপোর্টটাকে কপি করেন, আমি রিপোর্টটা দিব আপনাকে, কিন্তু আমি যে ব্র্যান্ড ইউজ করছি সেটা ইউজ করেন না। আমি জাস্ট একটা লোকাল মার্কেট থেকে একটা ব্র্যান্ড চুজ করছি, এটা চাইলে আমি যে কোনো ব্র্যান্ডই নিতে পারি আর কি। আমি লুফলস গুলো ধরার চেষ্টা করি আর। সো এটা একটা পজিটিভ দিক, বাট আপনি এইটাকে ইউজ করেন না। ওকে, সো চলেন আমরা রিপোর্ট একটু দেখি। দেখেন প্ল্যানিং কিভাবে সাজাতে হয়। সো আমি কোনো রং চং মাখিনি। আপনি যখন কোনো ব্র্যান্ডের জন্য প্ল্যানিং বানাবেন, সো ডেফিনেটলি আপনাকে পিপিটি ফাইল বানাতে হবে। আমি যেরকম পিপিটি ফাইল বানাইছি, হয়তো ক্লায়েন্টের জন্য আপনার এই সস্ট্যাক বা গট, গোস্ট এগুলো দিতে হবে না, বাট ক্লায়েন্টের জন্য এই ডাটাগুলো দরকার। আপনার জাস্ট এগুলোকে কপি করলেন, এগুলোকে কপি করলেন, এই কয়েকটা স্লাইড কপি করে আপনি স্লাইডে নিলেন, এরপরে আরো কিছু স্লাইড আপনি বানালেন। ওকে, আর এক্সেল অথবা গুগল স্প্রেডশিট এইভাবে বানাতে পারেন। সো আমি এখানে এক্সাম্পল হিসেবে ব্র্যান্ড দেখাচ্ছি হাতিল, ওনাদের ক্যাটাগরি হচ্ছে ফার্নিচার ক্যাটাগরি, ওয়েবসাইট এটা, অবজেক্টিভ হচ্ছে অনলাইন সেলস অ্যান্ড অফলাইন সেলস দুইটাই, কারণ ওনারা অনলাইন মানে ওয়েবসাইটের মাধ্যমে সেলস ড্রাইভ করে, অ্যাট দ্য সেম টাইম ওনাদের ঢাকা শহরে অথবা পুরো বাংলাদেশে অলমোস্ট 50+ আউটলেট আছে। সো ওনারা ওটার মাধ্যমে বিজনেস করে। সো দুইটার মাধ্যমে কিন্তু সেলস প্রসেস আছে। সো আপনাকে যখন মার্কেটিং প্ল্যান সাজাতে হবে, সো দুইটাকেই মাথায় রাখতে হবে। ওকে, অনলাইন সেলস প্লাস অফলাইন সেলস। সো আমি যখন এটা করছিলাম 2020 সালের একদম শুরুর দিকে মেবি, তখন এটার ডাটা ছিল, এটা সম্ভবত জুন জুলাই করছিলাম কোন একটা ব্যাচ স্টার্ট হওয়ার আগে। তখন ডাটা, এটার ইউজার ছিল 40K এর মতো, এখন অনেক ইউজার বাড়ছে, আপনারা নিজেরও দেখতে পারেন ওয়েবসাইটে। এবং ট্যাগ বলতে বিভিন্ন টাইপের ট্র্যাকিং ট্যাগ, যেমন খুব বেসিক লেভেলের সেটআপ ছিল, ট্র্যাকিং খুব বেসিক লেভেল সেটআপ। কোনো ডাইনামিক অ্যাড সেটআপ আমি পাইনি। ডাইনামিক অ্যাড সেটআপ এটা কিভাবে বুঝি আমি, এটা এটা একটু বুঝাই দিই আপনাদের। ডাইনামিক অ্যাড তো বোঝেন, ডাইনামিক অ্যাড হচ্ছে আপনার গুগলে যেমন ডাইনামিক রিমার্কেটিং আছে, ফেসবুকে যেমন ডাইনামিক ডাইনামিক অ্যাড দেওয়া যায়, যেটা আমরা ক্যাটালগ সেলস এর মাধ্যমে দিয়ে থাকি অথবা কনভার্সন অ্যাড মাধ্যমে দিয়ে থাকি, অথবা ইনস্টাগ্রামে ডাইনামিক অ্যাড দেওয়া যায়। এখন এটা পসিবল কখন? ডাইনামিক অ্যাড তখনই পসিবল যখন একটা ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট স্ট্রাকচার ডাটা সেট আপ করা থাকে, তখনই সেটা পসিবল। আমি যখন এটা অ্যানালাইসিস করছিলাম তখন এটা ছিল না। আমি রিসেন্টলি চেক করছি, এদের আছে। আপনি একটু যদি যান, সেটা হচ্ছে ভ্যালিডেট স্কিমা, এই টুলের মধ্যে যদি যান, ওকে, এই যে মার্কা ভ্যালিডেটর, এই টুলটা একটু দেখবো। একটা হোম পেজ না, একটা প্রোডাক্ট পেজ দেখতে হবে আপনাকে। ওকে, সবসময় প্রোডাক্ট পেজ দেখতে হবে। যদি আপনার প্রোডাক্ট স্ট্রাকচার ডাটা না সেট আপ করা থাকে, তার মানে বুঝতে হবে এই ই কমার্স ওয়েবসাইটটা ডাইনামিক অ্যাড সার্ভ করে না, রিসেন্টলি অ্যাড করছে, আগে ছিল না, আগে প্রোডাক্ট স্ট্রাকচার ডাটা ছিল না। সো স্ট্রাকচার ডাটার কনসেপ্টটা আপনারা পরে বুঝবেন আপকামিং ডেতে, যখন আমরা কথা বলবো
এসইও সেকশনে যে অথবা মিডিয়া বাইং সেকশনে আরো ডিটেলস কথা বলবো। আপাতত এটা নিয়ে কথা বলার সময় না। ওকে, এই যে দেখেন প্রোডাক্ট স্ট্রাকচারটা অ্যাভেলেবল আছে, সো এটা তখন ছিল না। তার মানে এখন কি তারা ডাইনামিক অ্যাড দিচ্ছে, এটা কনফার্ম করে বলা যাবে না। আপনি চাইলে ফেসবুকের যে অ্যাডস লাইব্রেরি এটাতে যে আপনি তাদের ফেসবুক অ্যাডের অবস্থা দেখতে পারেন। গুগল অ্যাড যদি ওইভাবে চেক করা যায় না, ফেসবুক অ্যাডটা দেখতে পারেন যে এই টাইপের অ্যাড দেওয়া হচ্ছে কিনা। বাজেট এটা তো বলা যাচ্ছে না। ভেরিফিকেশন ইয়েস, তাদের বিভিন্ন টাইপের ভেরিফাইড পেজ আছে, সো আমরা বলতে পারি। যদিও এটা হচ্ছে এই সেগমেন্টেশন গুলো এখানে। এবং কন্টেন্ট ওয়েবসাইটে হ্যাঁ তাদের এখন কন্টেন্ট আছে, তারা ব্লগ রানিং করতেছে, সো এটা ইয়েস বলা যেতে পারে। এটাকে আবার মানে ভাগ করা হচ্ছে বিভিন্ন চ্যানেল অনুযায়ী, কারণ আমরা ডিজিটাল মার্কেটিং করব তো ডেফিনেটলি চ্যানেল দিয়েই। সো গুগল স্ট্যাকে বেশ কিছু আছে, যেমন গুগল ম্যাপস। আমরা বলতেছিলাম অফলাইন সেলস। অফলাইন সেলস মানে কি, তাদের ডেফিনেটলি গুগল ম্যাপস। সো গুগল ম্যাপস সেট আপ করা আছে কিনা, হ্যাঁ সেট আপ করা আছে। ভেরিফিকেশন পার্শিয়াল, আমি যখন চেক করছিলাম কিছু কিছু ভেরিফাইড পাচ্ছিলাম, কিছু কিছু আনভেরিফাইড। সো এটা এখন সবই ভেরিফাইড আছে, এটা এটা আমি বলতে পারি। ওকে, দেন গুগল অ্যাডস অ্যাডভান্স ট্যাক্স সেটিং আছে, আমি দেখছি কনভার্সন ট্যাক্স সেটআপ এগুলো করা আছে, রিমার্কেটিং ট্যাক্স সেটআপ করা আছে। দেন ট্র্যাকিং ইস্যু আছে। ট্র্যাকিং ইস্যু আছে কোন অর্থে, আমি একটা জিনিস দিয়ে বুঝাই। সেটা হচ্ছে কোন একটা ই কমার্স ওয়েবসাইটের ডাটা লেয়ার থাকাটা খুব ইম্পর্টেন্ট। নর্মালি একজন ডেভেলপার কখনোই আপনার এক্সট্রা কাজ একটা ওয়েবসাইটের জন্য করতে চাইবে না। এই ট্র্যাকিং জিনিসগুলো মার্কেটাররা করে থাকে, আর মার্কেটাররা কখনোই কোডিং জানে না, অথবা জানলেও তারা অ্যাডভান্স লেভেলে এগুলো করতে পারে না। এগুলো টোটালি আপনার ডেভেলপার উপর ডিপেন্ডেন্ট। তো এই জন্য আপনার যদি ডাটা লেয়ার সেট আপ করা না থাকে, তার মানে বুঝতে হবে যে এই যে আগে যেমন বুঝলাম যে প্রোডাক্ট স্কিমা না থাকলে আপনার ডাইনামিক ইস্যু থাকে, ডাইনামিক অ্যাডের হয় না। এট দ্য সেম টাইম ট্র্যাকিং ইস্যু একটা বড় প্রবলেম, যেটা হচ্ছে আপনার এই যেমন এই যে গুগল অ্যানালিটিক্স অথবা গুগল অ্যাডস, ইভেন ফেসবুক অ্যাড, এগুলো ট্র্যাকিং ইস্যু থাকে যদি ডাটা লেয়ার সেট আপ করা না থাকে। এখন সেটা আমরা কিভাবে বুঝবো? এটাও বোঝা যায়। আপনি যদি রাইট ক্লিক করে ইন্সপেক্টে যান, এখানে কনসোলে যান, এরপর এই ট্যাবটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা ইয়ে করলে সব ক্লিন হয়ে যাবে। এরপর লেখেন ডাটা লেয়ার। ওকে, ডাটা লেয়ার লেখার পরে এখানে ইন্টার দেন। এখানে 8টা অ্যারে আসতেছে। নাম্বার 1 অ্যারে, এখানে দেখেন কোথাও ই কমার্স আছে কিনা। এখানে দেখেন কোথাও ই কমার্স আছে কিনা। যদি ই কমার্স না থাকে, তার মানে বুঝতে হবে ডাটা লেয়ার পুশ করা নাই, মানে ডাটা লেয়ার সেট আপ করা নাই। এটা হচ্ছে একটা প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট পেজে ই কমার্সের ডাটা সেট আপ করা দরকার ছিল, তার মানে ডাটা লেয়ার মিসিং। আমরা এখান থেকে খুব সহজে বলতে পারতেছি। সেম জিনিস আমরা যদি ধরেন দারাজ দিয়ে ট্রাই করি, অথবা যে কোনো বড় সাইট দিয়ে, ই কমার্স সাইট দিয়ে আপনি ট্রাই করেন না কেন, আমি ওদের একটা প্রোডাক্টে যাচ্ছি, ওই একই মেথডে আমরা যদি ইন্সপেক্টে যাই, দেন কনসোল, এরপর আমরা এটা বন্ধ করে দিই, এরপর ডাটা লেয়ার, 7টা অ্যারে শো করতেছে। আমরা যদি জিরোতে যাই, ওকে এই যে দেখেন 6 নাম্বার অ্যারোতে এসে দেখতে পাচ্ছি ইনহ্যান্স ই কমার্স পেজ ভিউ, ই কমার্স ট্র্যাকিং করা আছে। এই যে ই কমার্সের আন্ডারে ডিটেলস, সেটা ইভেন্ট কি আছে, এইটা হচ্ছে ইভেন্ট। এটার আন্ডারে এই যে প্রোডাক্ট ডিটেল, প্রোডাক্ট ডিটেলের মধ্যে কি আছে, প্রোডাক্ট, প্রোডাক্টের মধ্যে কি আছে, নাম্বার 0। এই অ্যাট্রিবিউট গুলো আসতেছে দেখেন, এই যে প্রোডাক্টের নেম কি, এটা একটা আইডি টান দিচ্ছে ওরা, আবার আলাদা ইউনিক আইডি, প্রোডাক্টের প্রাইস, দেন ব্র্যান্ড, ক্যাটাগরি। ওকে, সো এই যে জিনিসগুলো, এগুলো আপনার তখনই পসিবল যদি ডাটা লেয়ার সেট আপ করা থাকে। এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। সো ডাটা লেয়ার সেট আপ করা না থাকা মানে হচ্ছে অ্যাডভান্স ট্র্যাকিং জিনিসগুলো অ্যাকচুয়ালি ওয়েবসাইটে করা নাই। হ্যাঁ, এটাও একটা বোঝার জিনিস, এবং এইটা আমরা মিসিং পাচ্ছি। সো এটাও আপনি যখন প্ল্যানিং করবেন কোন একটা সাইটে, এটা কিছুটা কিন্তু প্ল্যানিং প্লাস অডিটের ব্যাপারগুলো চলে আসতেছে। সো এখানে দুইটা জিনিস কাজ করতেছে। আমি যে যে কাজটা করতেছি সেটা এক ধরনের অডিট। সো প্ল্যানিংটা আমরা ঠিক পরের স্টেজে আসছি, যে বাট আমরা যেহেতু কোনো একটা ব্র্যান্ডেড প্ল্যানিং বানাবো, সো তার মানে একটা অডিটের ব্যাপার কিন্তু এখানে চলে আসে। আর একটা অ্যাডভান্স লেভেলের অডিট আমি ঠিক নেক্সট চ্যাপ্টারে যে কথা বলবো। এখানে জাস্ট একটা বেসিক অডিট করে যাচ্ছি, প্ল্যানিং দেওয়ার আগে একটা বেসিক অডিট করে যাচ্ছি, সো এগুলো কিন্তু মিসিং আছে। আর এখানে আমি একটা বাজেট প্ল্যানিং দিচ্ছি। গুগল ম্যাপসে $1000, দেন গুগল অ্যাডের উপরে $10,000 বাজেট, ইউটিউব অ্যাডের উপরে $10,000, এরকম একটা বাজেট আমরা এখান থেকে সেট করতেছি, এবং কার কি অডিয়েন্স আছে সেখানে দেখতে পাচ্ছি। ওকে, এবং তাদের প্রপার্টি গুলো কি, অনলাইন প্রপার্টি গুলো এখানে দেওয়া আছে। আমরা যদি একটু এসইও তে যাই, যে ডেফিনেটলি তখনকার সময় এখনকার সাথে এখন অনেক গ্যাপ আছে। সো টোটাল
অডিয়েন্স এর অর্গানিক কত পার্সেন্ট আছে, ডিরেক্ট ট্রাফিক সোর্স গুলো কি বেসিক্যালি, দেন অ্যালেক্সা র্যাঙ্ক কোথায় বাংলাদেশে, এদের পিএডিএ যেটা অথরিটি লেভেল কেমন, এরপর কতগুলো কিওয়ার্ড র্যাঙ্কে আছে, গুগল ইন্ডেক্স পেজ কতগুলো, এখন অনেক পেজ ইন্ডেক্স, ব্যাকলিঙ্ক কতগুলো সেটা দেখতে পাচ্ছি। টপ কম্পিটিটর যারা, এটা আমাকে রিপোর্ট বের করতে হবে, কারণ এটা বের করা কঠিন কিছু না, এই স্টেপে দিলেই টুল এগুলো দিয়ে বের হয়ে যায়। এগুলো আপনারা দেখতে পারবেন এই কম্পিটিটর অ্যানালাইসিস গুলো আপকামিং ডেতে এসইও সেকশনে। সো এই ডাটা ফিল করে ফেলতে পারবেন আপনারা। আমি জাস্ট আপনাকে একটা হলিস্টিক রিপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি, আপনি জাস্ট ইনপুট দিবেন এবং অথবা এইটাকে মাথায় রেখে আরো আপনার মতো করে আপডেট করবেন। কোন কোন কিওয়ার্ড কতগুলো ক্লিক পাচ্ছে, এখানে অর্গানিক কিওয়ার্ড পজিশন কি, এটা এসিএম রাশ টুলের ডাটা, যারা অর্গানিক কম্পিটিটর আছে তাদের অবস্থানটা কি, একটা ডাটা পাচ্ছি। দেন যদি গুগল অ্যাডে একটা প্ল্যানিং দিতে চাই, তাহলে প্ল্যানিংটা কেমন হওয়া উচিত। আমি 3 মাসের প্ল্যানিং দিব, যেখানে সেলস টার্গেট থাকবে, আমরা এবি টেস্টিং করব, এখানে কি কি টুল ইউজ হবে, টুলগুলোর নাম দেওয়া আছে, এবং মান্থলি $10,000 টার্গেট। এটা একটু মাথায় রাখবেন। এই যে ডাটা, ইউটিউবে এই মুহূর্তে 38 মিলিয়ন ইউজার, এখন আরো বেশি। আরওআই প্রসেসটা আমরা যখন ফুল মিডিয়া বাইং এ ঢুকবো, তখন আমি বেশ কয়েকটা এক্সেল শিটের মাধ্যমে আপনাদেরকে বুঝাই দিব। তখন ওই রিপোর্ট গুলো এখানে আপনি চাইলে অ্যাটাচ করতে পারেন, ওটা আরো ডিটেলস। আমি জাস্ট এখন তো বললাম যে এটা একটা ওভারঅল ভিউ দেওয়ার চেষ্টা করি। ফার্স্ট মান্থে আমরা কি টার্গেট থাকবে, যে একটা ব্র্যান্ড অনলাইনে আসছে, তাহলে আমরা ফোকাস করব হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস টাইপের অ্যাড এর জন্য। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য গুগল অ্যাড কোনগুলো বেশি ফোকাস করা হয়, যেমন ডিসপ্লে অ্যাড, ভিডিও অ্যাড, এগুলো হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড তো দিতেই হবে। তো এই ক্ষেত্রে আমার দেখতে পাচ্ছি যে এই অ্যাড দিব, সাব টাইপ কি টাইপের অ্যাড হবে। ডিসপ্লে অ্যাড এর জন্য আপনার অ্যাভেলেবল আছে হচ্ছে রেসপন্সিভ অথবা এইচটিএমএল অ্যাড। দেন অডিয়েন্স হবে অ্যাফিনিটি অডিয়েন্স অথবা কাস্টম অ্যাফিনিটি অডিয়েন্স। মেজারিং ম্যাট্রিক হচ্ছে ইমপ্রেশন, অবজেক্টিভ হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। বাজেট আমরা বলতে পারি $4,000, যেহেতু প্রথম মাসে আমরা একটু ব্র্যান্ডিং এ ফোকাস করব। আমি এক্সপেক্টেড রেজাল্ট পাবো হচ্ছে 10 মিলিয়ন, কারণ আমি সিপিএম কস্ট ধরছি 40 সেন্টস করে অ্যাভারেজে। দেন ভিডিও অ্যাড, যেটার বাজেট হবে আপনার $3,000। আমার এটাও টার্গেট হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যেখানে মেজারিং ম্যাট্রিক হচ্ছে ইমপ্রেশন এবং অডিয়েন্স কি হবে সেটা বলে দিচ্ছি। ভিডিওর ফরম্যাট কি হবে, মানে কি দিয়ে আমি প্রমোশনটা করব। শপিং অ্যাড, এই ওয়েবসাইটে শপিং অ্যাড এখনো হয় না। শপিং অ্যাড এর জন্য স্ট্রাকচার ডাটা সেট আপ থাকতে হয়, যেটা হচ্ছে স্কিমা ডাটা, ওই যে বলতেছিলাম। তো আমি যখন চেক করছিলাম স্কিমা ডাটা ছিল না, যেটা প্রোডাক্ট, এটা থাকতে হয়। এটা না থাকলেও চলে, অনেকেই কাস্টম ফিড বানায় নেয়, কিন্তু কাস্টম ফিড ই কমার্স সাইটের জন্য বানানো হচ্ছে বোকামি, কারণ এত প্রোডাক্ট ম্যানেজ করা কোয়াইট টাফ, এটা অটোমেটিক করতে হয়। সো আপকামিং ডেটে সেটা নিয়ে কথা বলবো। অ্যাড টাইপ কি, এটা অডিয়েন্স কারা, মেশিন লার্নিং যেহেতু। মেজারিং ম্যাট্রিক্স কি, কনসিডারেশন, এবং এখানে বাজেট কত, এক্সপেক্টেড রেজাল্ট কেমন। সার্চ অ্যাড, এটার সাব টাইপ কি, মানে বিভিন্ন টাইপের অ্যাড টাইপ আছে, এবং এখানে অডিয়েন্স হচ্ছে কিওয়ার্ড বেস টার্গেটিং, ক্লিক টার্গেট, এবং এটা হচ্ছে কনসিডারেশন টাইপের অ্যাড, এই যেটাতে $1,500 টার্গেট। তো এই যে ক্লিক, এইটা আসলে আনপ্রেডিক্টেবল, এইটা বলা যায় না। কেন বলা যায় না? এর একটা বড় কারণ হচ্ছে যে এটার কিওয়ার্ড ভ্যালু। ধরেন এরা যদি বলে যে ফার্নিচার রিলেভেন্ট কিওয়ার্ডের জন্য অ্যাড দিবে, এখন প্রতিটা কিওয়ার্ডের প্রাইস যদি হয় আপনার $10 প্রতিটা ক্লিকের জন্য, তাহলে আপনাকে হিসাব করতে হবে যে $1,500 মানে হচ্ছে, আমি বললাম 1,20,000 টাকা, তাহলে 1,20,000 টাকায় অ্যাভারেজ প্রতিটা কিওয়ার্ড ক্লিক যদি $15 হয়, তাহলে তাহলে কতগুলো ক্লিক পাবে, আপনাকে সেইভাবে হিসাব করতে হবে। ওকে, তার মানে এখানে কিওয়ার্ড রিসার্চের হিসাবটা চলে আসছে। ফেসবুক অ্যাডে আসলে ক্লিক হিসাবটা করা যায়, গুগল অ্যাডে ক্লিকটার প্রাইসিংটা বলা যায় না সহজেই। সো আপনি এখানে কনফার্ম করে বলতে পারবেন না যে অ্যাকচুয়ালি $1,500 অ্যাড দিয়ে আমি কত ক্লিক আনতে পারবো। হ্যাঁ, ফরকাস্টিং করা যায়, গুগলের নিজস্ব টুল আছে, ফরকাস্টিং করা যায়, আমরা সেটা শিখবো, এবং ওইখান থেকে ডাটা নিয়ে এসে আপনি এখানে তখন প্লেস করতে পারবেন। ওকে, আগে ওই জিনিসটা শিখতে হবে। ফার্স্ট মান্থে যে জিনিসগুলো কমপ্লিট করে ফেলা উচিত একটা ওয়েবসাইটের জন্য, একদম শুরুতেই ক্লায়েন্ট ওই আসার পরপরই কনভার্সন ট্র্যাকিং সেট আপ, রিমার্কেটিং ট্যাগ সেট আপ, ইনহ্যান্স ই কমার্স সেট আপ, মার্চেন্ট সেন্টার সেট আপ, এগুলো সবই ফার্স্ট মান্থে করে ফেলা উচিত। বাট মার্চেন্ট সেন্টার আবার একটু মাথায় রাখবেন, সব প্রোডাক্টের জন্য না। আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি একটা ই কমার্স সাইট, যেটার টার্গেট হচ্ছে অনলাইন অফলাইন সেলস বাড়ানোর জন্য, যদিও আমি এইখানে গোল বলছি হচ্ছে অনলাইন সেলস, এখানে অফলাইন সেলস টার্গেট নেই। সো এটা একটু মাথায় রাখতে হবে কিন্তু আপনাকে, আপনি যখন কোনো প্ল্যানিং বানাবেন। আমি এখানে বলছি মার্চেন্ট সেন্টার, বাট আপনার ক্লায়েন্ট হচ্ছে আপনার সার্ভিস দেয়, ফোন কল বিজনেস এর উপর চলে, কোনো লোকাল সার্ভিস হতে পারে, তাহলে আপনার তো মার্চেন্ট সেন্টার সেটআপ দরকার নাই। তাহলে কি দাদা ভুল বললো, দাদা আমাকে কি বললো? হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি এই জন্য আগে অবজেক্টিভ বলে নিছি, আমার গোল কি। যদি সার্ভিস রিলেভেন্ট হয়, তাহলে আমার এখানে কিন্তু চেঞ্জেস আসবে। আমি একটা জাস্ট আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি একটা ই কমার্স সাইটের ক্ষেত্রে, বাট একটা
কাজ করতে করতে আপনি নিজেই তখন প্ল্যানিং বানাতে পারবেন যে একটা সার্ভিস সাইটের জন্য কেমন হওয়া উচিত, অথবা একটা লিড জেনারেশন অথবা একটা ডিজিটাল প্রোডাক্ট সেলের জন্য বাজেট কেমন হওয়া উচিত। তো বাজেট নিয়ে আমরা আরো ডিটেলস কথা বলবো আপকামিং ভিডিওগুলোতে যখন গুগল অ্যাডে মুভ করবো। সেকেন্ড মান্থে এবার আমরা দেখেন একটু আরওআই ফোকাস করতেছি, এবং আরওআই তে কখনোই আসলে রেজাল্ট কনফার্ম করা যায় না। কোনো মিডিয়া বায়ার আপনাকে রেজাল্ট কনফার্ম করে বলতে পারবে না যে $2000 খরচ করে $10,000 এনে দিব, না। এটা এটা তখন করা যাবে হিস্টোরিক্যাল ডাটা। ওই ব্যক্তি আপনার সাথে 3 মাস কাজ করে, 3 মাস পরে যে প্রিভিয়াস ডাটা চেক করে তারপর কনফার্ম করতে পারবে। বাট হ্যাঁ, ওই ব্যক্তি যেটা করতে পারে সেটা হচ্ছে সিটিআর কে সে ফোকাস করতে পারে, যে ওকে আমি 5% অথবা 10% সিটিআর এনে দিব, যে আমার অ্যাড থেকে অনেক মানুষ ক্লিক করবে, সেটা আমি পারবো। বাট রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটা আমি কনফার্ম করতে পারবো না। ওকে, সো এটার জন্য টাইম লাগবে, আর এটা নিয়ে আমরা ডিটেলস কথা বলবো আপকামিং ডেতে। সো সেকেন্ড মান্থে যেহেতু আমরা আরওআই ফোকাস, তার মানে সার্চ সাইডে আমার বাজেট বাড়তেছে, ডিসপ্লে অ্যাডে বাজেট কমে আসছে, তারপরেও এখনো কিছুটা ব্র্যান্ডিং ফোকাস আছে, কিন্তু আরওআই ফোকাস। এখানে দেখেন অ্যাড এর ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল হচ্ছে এইচটিএমএল অ্যাড, এবার হচ্ছে স্মার্ট ডিসপ্লে অ্যাড। চেঞ্জ হয়ে গেছে কিন্তু অ্যাডের টাইপ, এই জন্য আমার অ্যাড টাইপ শিখতে হবে বেশি বেশি। তো প্রোডাক্ট লেভেলে আপনার ভালো আইডিয়া লাগবে। এরপর টুবি ফর অ্যাকশন, এটা হচ্ছে শপিং অ্যাড ইন ভিডিও ফরম্যাট আর শপিং অ্যাড ইন ইউটিউব। সেটা তখনই পসিবল যদি মার্সেন্ট সেট আপ থাকে, তাহলে পসিবল, আদারওয়াইজ এটা করা পসিবল না। শপিং অ্যাড, সো এটার বাজেট $3000। এবার কিন্তু বাজেট সেগমেন্টেশনটা চেঞ্জ হয়েছে আগের চেয়ে, এবার একটু সেলস ফোকাস, আরওআই ফোকাস। থার্ড মান্থ এবার সার্চ এর প্রাইস এবার আপনার মতো করে বাড়াতে হবে। কারণটা কি, আমি আপনাকে এখানে আগে থেকে প্যারাসিটামল 3 বেলা বলে দিতে পারবো না। এটা প্রিভিয়াস মান্থের রেজাল্টের উপর বেস করে অথবা প্রিভিয়াস 2 মান্থস এর রেজাল্টের উপর বেস করে আপনাকে প্ল্যানিং করতে হবে, মান্থ টু মান্থ প্ল্যানিং করতে হবে। সো এই প্ল্যানিং গুলো, হ্যাঁ, কিছু কিছু ব্র্যান্ডের প্ল্যানিং ধরেন 6 মাস আগে থেকে হয়ে থাকে। কারণটা কি, তাদের যদি টার্গেট থাকে শুধুমাত্র ব্র্যান্ডিং, তাহলে আসলে আপনার করা যায়, প্ল্যানিং করা ইজি। বাট যদি টার্গেট থাকে আরওআই ড্রিভেন টার্গেট, যদি টার্গেট থাকে আরওআই ড্রিভেন, তাহলে আসলে আপনার ফরকাস্টিং করাটা কোয়াইট টাফ। সো এই জন্য এটা মান টু মান হিসাব করতে হবে। 6 মাসের ডাটা 6 মাস পরে যে আরওআই কত পার্সেন্ট হবে সেটা বলা যাচ্ছে না। ঠিক আগের 4 মাসে কি ঘটছে সেই অনুযায়ী আমি পরের মাসে প্ল্যানিং করতে পারবো, এটা মাথায় রাখতে হবে। ওকে, সো আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ নিতে চাইবেন, এগুলো কিন্তু ক্লায়েন্টকে বুঝাতে হবে। শুধুমাত্র ওই ক্লায়েন্টকে বললাম আমি এনে দিতে পারবো, পরে আনলেন না, আপনার বিজনেস নষ্ট হবে, আপনার ব্র্যান্ড নষ্ট হবে, এটা করা যাবে না। এটা জাস্ট কিছু স্যাম্পল অ্যাড এখানে দেওয়া হয়েছে, এগুলো সব এসিএম রাশ থেকে স্ক্রিনশট নেওয়া। সো এইভাবে একটা প্ল্যানিং তৈরি করতে একটা ব্র্যান্ডের জন্য, আপনি যখনই কোনো ভাইবা বোর্ড ফেস করবেন জবের ক্ষেত্রে, দেখবেন যে আপনাকে বলতেছে আমার ব্র্যান্ডের অথবা অমুক পেজের জন্য একটা প্ল্যানিং তৈরি করেন। গুগলের প্ল্যানিং, ফেসবুকের প্ল্যানিং, ইউটিউবের প্ল্যানিং, ইনস্টাগ্রামের প্ল্যানিং সব আলাদা আলাদা। তাহলে আপনাকে এইভাবে করতে হবে। আমি জাস্ট একটা ফরম্যাট দিচ্ছি, আপনি আপনার মতো করে সুন্দর করে বানাতে পারেন। ফেসবুক অ্যাডে যাই, আমরা প্ল্যানিং নিয়ে ব্রাদার আরো ডিটেলস কথা বলবো, আরো অনেক ডিটেলস কথা বলবো আপকামিং ডেতে। কারণ আমি জাস্ট একটা হলিস্টিক ভিউ, ওভারঅল ইন্ডাস্ট্রি ভিউ, ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ড পয়েন্ট থেকে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, বাট এগুলোর প্রত্যেকটা সেকশন আলাদাভাবে খুব ডিটেলস প্ল্যানিং আছে প্রত্যেকটা সেকশনে। যে ফেসবুকের সময় যে অনেক ডিটেলস পাবেন, আমরা প্রথমে প্ল্যানিং দিয়ে স্টার্ট করবো, যে ফেসবুকের সময়, গুগলের সময়। সো এটাও ফেসবুকেও ড্রাইভিং অনলাইন সেলস, এটা $10,000 পার মান্থ। এখানে ফার্স্ট মান্থে আপনার পিকজেল সেটআপ, কনভার্সন এপিআই সবকিছু ফিক্স করে রাখতে হবে, যত রিমার্কেটিং লিস্ট আছে যা আছে সব। এবং ফার্স্ট মান্থে আমার ওই যে ইমপ্রেশন টার্গেট, ব্র্যান্ড অ্যাওয়ারনেস টার্গেট, সো বাজেট বেশি দেখতে পাই। সেকেন্ড মান্থে যে আমার একটু সিটিআর ফোকাস হচ্ছে, এই যে দেখেন অ্যাড এর ফরম্যাট কিন্তু চেঞ্জ হচ্ছে, এই যে ক্যারোজেলে চলে আসছে। ওকে, এবং অবজেক্টিভ দেখেন, অ্যাড এর অবজেক্টিভ ট্রাফিক অর মেসেজ, ভিডিও ভিউ, রিচ, বাজেট আস্তে আস্তে কম বেশি হচ্ছে। সো এবার বাজেট বেড়ে গেছে হচ্ছে আপনার সিটিআর এ, তার মানে ট্রাফিক বাড়বে ওয়েবসাইটে। এরপরে যে আমার সেলস ফোকাস চিন্তা ভাবনা, সেলস সেলস সেলস। তো এখানে দেখেন ফিড মানে হচ্ছে ডাইনামিক অ্যাড, কালেকশন ক্যাটালগ অ্যাড এর মাধ্যমে, কালেকশন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এর মাধ্যমে। সো আমি এখানে বলতেছি, বাট এইটা যে একদম রিয়াল প্ল্যানিং ব্যাপারটা এরকম না। এই প্ল্যানিং গুলো চেঞ্জ হয় মান্থ টু মান্থ। বাট আপনার কোনো ক্লায়েন্টের যদি 6 মাসের প্ল্যানিং দিতে হয়, আপনাকে এইভাবেই দিতে হবে, ভেঙে ভেঙে দিতে হবে, যে কোন মাসে কতগুলো স্ট্যাটিক যাবে, কতগুলো ভিডিও যাবে, স্ট্যাটিকে কত বাজেট থাকবে, তার অবজেক্টিভ কি হবে, মেজারিং ম্যাট্রিক কি হবে। সো আপনি বলেন যে ইমেজ দিয়ে অ্যাড দিব, সে রিচ টার্গেট থাকবে, আমি এত রিচ এনে দিতে পারবো, সেটা করা পসিবল 6 মাসের জন্য। ওই যে আবার বলছিলাম, ব্র্যান্ডিং এর জন্য প্ল্যানিং করা খুব ইজি। বাট যখন সেলস ফোকাস হবে, সেটা হিস্টোরিক্যাল ডাটা, নেক্সট গত 3 মাসের ডাটা অ্যানালাইসিস করে তারপর আমরা প্রজেকশন করতে পারবো। ওকে, সো মিডিয়া বাইং এটা আসলে 1-2 দিনকার ডাটা দিয়ে
কখনোই মেজার করা যাবে না, এবং এটা এটা ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে। এখানে জাস্ট কিছু স্যাম্পল অ্যাড দেওয়া আছে। একইভাবে ইনস্টাগ্রাম একইভাবে প্ল্যানিং করতে পারেন। আপাতত জাস্ট আমরা একটা কন্টেন্ট প্ল্যানিং করতেছি। বাজেট, এটা স্ট্র্যাটেজি হচ্ছে হ্যাশট্যাগ, এবং ওয়ার্ক হচ্ছে অর্গানিক্যালি, মানে এখানে অ্যাড নিয়ে খুব বেশি ফোকাস না। দেন পিন্টারেস্ট, এখানে পার মান্থে কতগুলো পোস্ট যাবে, বাজেট একদমই নাই, অর্গানিক্যালি যাবে। দেন ইমেল মার্কেটিং এ আউটরিচ, ডিপ ফিড, ফানেল, এই টাইপের মার্কেটিং যাবে। $50 টুল কস্ট, যদিও এটা ডিপেন্ড করবে বেসড অন ইউর সাবস্ক্রাইবার। যদি আপনার 20,000 সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনার মান্থলি প্রায় $150 থেকে $200 খরচ করা লাগতে পারে। ওকে, দেন ভিডিও, আমরা ভিডিও দেখতে পাচ্ছি। যদি ভিডিও টার্গেট থাকে প্রোডাকশন করতে হয়, তাহলে আমার কিভাবে প্ল্যানিং হতে পারে? ড্রামা, শর্ট ফিল্ম, প্রোডাক্ট রিভিউ, 10,000 ভিডিও, অনেক ইনভেস্টমেন্ট লাগে। ওকে, আমি যেটা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি। সো ভিডিও ইনভেস্টমেন্ট এটা আমি বললে হবে না, এটা আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানার, কপিরাইটার যারা আছে তাদের সাথে বসে তখন আপনার হিসাব করতে হবে, এবং ওভারঅল মিডিয়া প্ল্যানার যে থাকে তার সাথে কথা বলতে হবে। আর আদার স্ট্র্যাটেজি যেমন কন্টেন্ট স্ট্র্যাটেজি আসতে পারে, ব্লগ পোস্ট ওয়েবসাইটে যাবে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং আসতে পারে, যেমন আপনার লোকাল মার্কেটে যারা ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে, যেমন আমরা ইনস্টাগ্রামে গ্লোবাল অথবা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের জন্য শাউট আউট পাই, বিভিন্ন ইনফ্লুয়েন্সার আছে তারা পোস্ট প্রমোশনের জন্য যে পার ডে $30 অথবা $50 নেয়, সেরকম ভাবে যেতে পারে না। বিভিন্ন টাইপের লোকাল পোর্টাল, যদি বাংলাদেশে অ্যাড হয় তাহলে লোকাল পোর্টালস আছে, নেটিভ অ্যাড যদি দিতে চান, ট্যাবুলা, আউটপ্রিন্ট। সো এই হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং প্ল্যান, এবং সেই সাথে বেসিক অডিট। আমি এই জিনিসটা আরেকটু ডিটেলসে যাব। আপনারা ওই রিপোর্ট গুলো যখন ক্লায়েন্টের প্ল্যানিং বানাবেন, ওই রিপোর্ট গুলো এখানে এটার সাথে অ্যাটাচ করে দিতে পারেন কোনো টেনশন ছাড়াই। ওকে, বাট অবশ্যই ব্র্যান্ড আমি যা দিচ্ছি আপনাকে সেটা দেওয়া যাবে না, আপনি তো অবশ্যই ওই ব্র্যান্ডের প্ল্যানিং করবেন। বাট এক্সাম্পল হিসেবে অনেকে বলে যে আমি এইটা তৈরি করছি এটা দিলাম, বাট প্লিজ আমারটা কখনোই করেন না। আপনি নিজের মতো করে নিজের ব্র্যান্ড দেন, অথবা ওই ক্লায়েন্টের ব্র্যান্ড আপনি উল্লেখ করেন। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি ফাইলগুলো অ্যাটাচে দিয়ে দিচ্ছি, অথবা ডেসক্রিপশনে লিংক আকারে দিব, আপনারা জাস্ট একটু কপি করে নেবেন। আমি যে হয়তো বা এইভাবে দিব, /কপি, আপনি জাস্ট মেকে কপি দিলে আপনাদের গুগল শিটে চলে যাবে। নেক্সট ভিডিওতে আমরা ওভারঅল একটা দেখতে চাই, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অডিট অ্যান্ড অ্যাকশন প্ল্যান। এবং আমি প্রতিটা ক্লায়েন্টের কাছে অথবা ইন্টারন্যাশনাল মার্কেটাররা কোন একটা ফাইল অ্যাপ্রোচ করার জন্য, কোনো ক্লায়েন্টের কাছে অডিটের জন্য কত চার্জ করে, কেমন হওয়া উচিত ওভারঅল ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিং অডিট, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। থ্যাংক ইউ এভরিওয়ান।